বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতোই ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস এম আজমুল্লাহ, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই করোনা মহামারীতে সবাই ভালো আছো, ভালো থাকো, এই কামনায় আমি আমার ফেসবুক লাইভ ক্লাস শুরু করছি। আজকের আমার 5 নম্বর লেকচার। আমার ইলেকট্রিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে এখন উপস্থাপন হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, যেটি 66741 এই সাবজেক্টের তাত্ত্বিকের অংশ। তো প্রিয় বন্ধু, তো গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? গত ক্লাসে আমরা করেছিলাম ইলুমিনেশনের অধ্যায়ের আরো ছিল সলিড অ্যাঙ্গেল, ক্যান্ডেলা, লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ইন্টেন্সিটি কিভাবে এর সূত্রের ব্যাখ্যাগুলো করেছিলাম, উদ্ভাসনের সূত্র যেমন ল্যাম্বার্টের সূত্র, কোসাইন সূত্র, রুটা বর্গের সূত্র, এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাসন নিরূপণ সম্পর্কিত সমস্যা ও সমাধান একটি অঙ্ক করিয়েছিলাম। আশা করছি সেগুলি তোমরা বাসায় দেখেছো। যদি কারো না দেখা থাকে তাহলে স্কিল পোর্টাল বাংলাদেশের পেজে গিয়ে রিভিউ করে দেখতে পারো, বারবার, যত খুশি ততবার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদেরকে আমি পড়াবো লাইট স্কিমের প্রকারভেদের সংজ্ঞা, যেটি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ের প্রথমেই দেখো আর্টিকেল 6.1, 2, 3, 4 এরকম একবারে সিলেবাস অনুসারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 6.1 কি আছে? প্রত্যক্ষ লাইটিং এবং পরোক্ষ লাইটিং, আধা প্রত্যক্ষ লাইটিং এবং আধা পরোক্ষ লাইটিং। এরপরে বিভিন্ন স্থানে উদ্ভাসন মাত্রার আলোচনা, কোথায় কি পরিমাণ আলোক উদ্ভাসন দরকার সেটি সম্পর্কেও আলোচনা করব, এবং লাইটিং স্কিম ডিজাইনের বিবেচ্য বিষয়সমূহ। আরেকটি আছে লাইটিং স্কিম ডিজাইন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি জিনিস খেয়াল রাখবে যে এই লাইটিং স্কিম ডিজাইন কোথায় কি ধরনের আলো হবে সেটি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি বিষয় তোমাদের জানা থাকা দরকার যে ইদানিং বাংলাদেশে তথা সারা বিশ্বেই মানুষ বিলাসিতার উপরে অনেকটাই নজর দিয়েছে। সেখানে বিভিন্ন ফ্ল্যাটের, বিভিন্ন বিল্ডিং এর ইন্টেরিয়র ডিজাইনের সাথে এই লাইটের সম্পর্ক আছে। সেই কারণে এই লাইটিং ডিজাইন, লাইটিং স্কিম ডিজাইন এইটি সম্পর্কে তোমাদের ভালোভাবে জানা থাকা দরকার যে কোথায় কি ধরনের আলোতে কি ধরনের আলো প্রয়োজন। তো এবার আসা যাক আজকের সেশন। আজকের সেশনে কি আছে? উদ্ভাসন সমতা, ব্যালেন্সিং অফ ইলুমিনেশন। আলোকীকরণে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।
পর্যাপ্ত সুষম উদ্ভাসন আমাদের চারপাশের জিনিসপত্রের মনোরম দৃশ্যের অবতারণা করে। প্রতিটি রঙিন বস্তুরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। আলোক প্রতিফলনের মানের উপর এই বৈশিষ্ট্যসমূহ নির্ভর করে। উদ্ভাসনের প্রধান লক্ষ্য হবে বস্তু হতে প্রতিফলিত আলো যেন কোনো প্রকারেই আমাদের দৃষ্টিতে অবসাদ বা ভ্রান্তি আনয়ন না করে। বস্তুত বস্তু ভালোভাবে দেখার জন্য প্রয়োজনীয় উদ্ভাসন অবশ্যই বস্তুর আকার, বস্তু হতে দর্শকের দূরত্ব এবং বস্তু ও তার দৃশ্য পটভূমির বৈষম্য প্রদর্শন বা কন্ট্রাস্টের উপর নির্ভর করে। বস্তু যত ছোট হবে এবং দূরত্ব যত বেশি হবে, বস্তু প্রত্যক্ষ করতে উদ্ভাসন তত বেশি হবে। যত দূরে বস্তু থাকবে, আলোর উদ্ভাসন তত বেশি প্রয়োজন হবে দূরের বস্তু দেখতে হলে। এরপরে অন্যদিকে কম সময়ের মধ্যে কোনো কাজ করতে বেশি উদ্ভাসন প্রয়োজন হয়। স্থির বস্তু অপেক্ষা চলমান বস্তু প্রত্যক্ষ করতে বেশি উদ্ভাসন প্রয়োজন হয় এবং কাজের সময় বেশি হলে উদ্ভাসন কম প্রয়োজন হয়। কাজ যদি বেশি সময় ধরে করি তাহলে উদ্ভাসন কম প্রয়োজন হবে। কাজেই বলা চলে কোন সময়ে কোন ধরনের বস্তু কোন অবস্থায় বা পরিস্থিতিতে প্রত্যক্ষ করা হবে তার ভিত্তিতে উদ্ভাসন সমতা নির্ধারণ করা হয়। এবার আসি প্রত্যক্ষ লাইটিং এবং পরোক্ষ লাইটিং, আধা প্রত্যক্ষ লাইটিং এবং আধা পরোক্ষ লাইটিং এর বিষয়ে। প্রথমেই আমাদেরকে জানতে হবে লাইট স্কিমের প্রকারভেদ, কত প্রকার লাইটিং স্কিম আছে। এই লাইটিং স্কিম মোটামুটি এখানে 6 ধরনের দেওয়া হয়েছে। দেখো, ডাইরেক্ট লাইটিং স্কিম, ইনডাইরেক্ট লাইটিং স্কিম, সেমি ডাইরেক্ট লাইটিং স্কিম, সেমি ইনডাইরেক্ট লাইটিং স্কিম, জেনারেল লাইটিং স্কিম, সাপ্লিমেন্টারি লাইটিং স্কিম। এবার আমরা এইগুলোর একটু বিস্তারিত পটভূমি দেখি। তা আগে একটি ভালো লাইটিং স্কিম আলোক উদ্ভাসনের গুণাবলী, অর্থাৎ ভালো লাইটিং স্কিমের গুণাবলী কি কি থাকা দরকার সেটি আমরা একটু দেখছি। প্রয়োজন অনুযায়ী উদ্ভাসন মাত্রা থাকতে হবে, সকল স্থানে উদ্ভাসন সমান থাকবে, সঠিক কালার ইফেক্ট থাকবে, সহজেই মেরামতের সুবিধা থাকতে হবে, জরুরি ভিত্তিতে লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে, আগুন ও দুর্ঘটনার প্রভাব মুক্ত রাখা, যাতে আমরা এমন ভাবে লাইটিং করলাম যেখানে দুর্ঘটনা যেন না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। লাইটিং স্কিম সাশ্রয়ী হতে হবে, অনেক বেশি অর্থ অপচয় হলে সেটিও ভালো হবে না। এর আগে একটি ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে মানুষ সব সময় চায় কম দামে ভালো জিনিস। ঠিক এই থিম যদি থাকে, এই চিন্তা যদি থাকে, তাহলে এটি সম্ভব হবে এবং সকলের কাছেই গ্রহণযোগ্য হবে। তারপরে আরেকটি থাকবে দূষণ ও ক্ষয় মুক্ত হতে হবে, চুম্বক ও আলোক রেডিয়েশন মুক্ত হতে হবে, কোনো আলোই সেখানে রেডিয়েশন রাখা যাবে না, স্থাপন ও প্রতিস্থাপন যোগ্য হতে হবে। এবার আমরা বিস্তারিতর দিকে একটু যাই, কয়েকটি পয়েন্ট আমরা বিস্তারিত আলোচনা করব। 1 নম্বরে আসি প্রত্যক্ষ লাইটিং। প্রত্যক্ষ লাইটিং কাকে বলে? যে পদ্ধতিতে রিফ্লেক্টর ব্যবহার করে শতকরা 90 ভাগেরও বেশি আলোক রশ্মিকে সরাসরি বস্তু বা তলের উপর
ফেলানো হয় তাকে প্রত্যক্ষ লাইটিং বলা হয়ে থাকে। এই লাইটিং স্কিম সচরাচর অধিক ব্যবহৃত হয়। এই স্কিমের দক্ষতা সর্বাপেক্ষা বেশি, তবে এতে গাঢ় ছায়া সৃষ্টি হয়। এই পদ্ধতি প্রধানত শিল্প কলকারখানা বহিরাঙ্গন আলোকিতকরণের জন্য বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ বহিরাঙ্গন মানে রাস্তাঘাট এবং শিল্প কলকারখানার মধ্যে অনেক বেশি আলোর প্রয়োজন হয়। যেমন গার্মেন্ট শিল্পে সেলাই কাজ করা হয়, কাটিং, এইগুলিতে আলোর বেশি প্রয়োজন হয়। এবং অন্যান্য শিল্প কলকারখানা যেখানে মেশিনের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখতে হয়, সেই জায়গাতে বেশি লাইটের প্রয়োজন হয়, সেইখানে এই ধরনের লাইটিং স্কিম দিতে হবে। এরপরে আসি পরোক্ষ লাইটিং স্কিম। এই লাইটিং স্কিমে মোট আলোর শতকরা 90%-এরও বেশি আলোক রশ্মিকে বোল্ড রিফ্লেক্টরের সাহায্যে উপরের দিকে সিলিং এ নিক্ষেপ করা হয়। অর্থাৎ এ ধরনের পদ্ধতিতে সিলিং আলোক উৎস হিসেবে কাজ করে এবং আলোক তীক্ষ্ণতাকে ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনে। এই পদ্ধতিতে উদ্ভাসন অত্যন্ত মৃদু, ছায়া তেমন বোঝা যায় না এবং কক্ষের পরিবেশ অন্য যে কোনো লাইটিং অপেক্ষা উন্নততর হয়। এটি সিনেমা হল, থিয়েটার, হোটেল প্রভৃতির সজ্জায় ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আলো মৃদু আলো থাকবে। সিনেমা হলে তোমরা যারা সিনেমা দেখেছো অথবা নব থিয়েটার, এরকম থিয়েটার হলে যারা দেখেছো, সেখানে মৃদু আলো থাকে এবং সেটি আলোর ছটাটা ছাদে দেওয়া হয়, সিলিং এ। এরপরে আসি আমরা আধা প্রত্যক্ষ সেমি ডাইরেক্ট লাইটিং। এই লাইটিং স্কিমে সেমি ডাইরেক্ট রিফ্লেক্টর ব্যবহার করে আলোক উৎস হতে মোট আলোক রশ্মির শতকরা 60-90 আলোক রশ্মিকে সরাসরি নিচের দিকে ফেলানো হয় এবং বাকি আলোক রশ্মি সিলিং বা দেয়াল আলোকিতকরণে ব্যবহৃত হয়। যে সকল স্থানের সিলিং এর উচ্চতা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং অতি উচ্চ মাত্রার উদ্ভাসন ক্ষমতা প্রয়োজন, সে সকল ক্ষেত্রে এই ধরনের লাইটিং অত্যন্ত উপযোগী। অর্থাৎ এই যে একটু আগেই তোমাদেরকে যেটি আমি বললাম যে লাইটিং এর ব্যাপারটা এখন অনেক গুরুত্বপূর্ণ। লাইটিং এর উপরে মানুষের কালার ইফেক্টের উপরে অনেক কিছুই ডিপেন্ড করবে। যেখানে মানুষের মন মানসিকতা কোনো আলোতে থাকলে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, কোনো আলোতে থাকলে মানুষের মন মেজাজ সবসময় ভালো থাকে এবং ঠান্ডা থাকে, সেটি আমরা এরপরের আলোচনায় আসতেছি। সুতরাং এই লাইটিং স্কিম ডিজাইনের ক্ষেত্রে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একটি কাজ করার বিশাল একটি এরিয়া আছে, যেখানে তোমরা এই ইন্টেরিয়র ডিজাইনের সাথে এই লাইটিং স্কিমের সম্পর্কিত রেখে ডিজাইনও নির্ভর করবে যে আমি কোন ধরনের আলো কোথায় ফেলবো এবং সেখানে কি ধরনের দেব। যেমন কফি হাউস অথবা চাইনিজ রেস্টুরেন্ট এবং কফি হাউসে কি হয়, কোথাও লাল, কোথাও নীল, কোথাও হলুদ, বিভিন্ন আলোর ছটা দিচ্ছে, একটু আধো আলো আধো অন্ধকার থাকতেছে, সেখানে একটি সুন্দর পরিবেশ, গেলে মন ভরে ওঠে। সেখানে নীলের প্রাধান্য একটু বেশি থাকে। এই নীল আলোটা মানুষের মন মেজাজটাকে খুব ঠান্ডা রাখে এবং শান্ত রাখে। কিন্তু পক্ষান্তরে হলুদ আলো মানুষের মন মেজাজটাকে একটু খারাপ করে দেয়, তার মস্তিষ্কের বিকৃতি ঘটায়। সুতরাং এই লাইটিং ইফেক্ট মানুষের মন শরীরের সাথে সম্পর্কিত। প্রিয় বন্ধুরা, এই দিক বিবেচনা করে তোমরা এই লাইটিং স্কিম এর উপরে একটু গুরুত্ব দিলেই, তোমরা মনোযোগ দিলে এটি সম্পর্কে তোমাদের দক্ষতা বাড়বে এবং তোমাদের ডিজাইনের রুচিশীলতা বাড়বে। সুতরাং
এটি খেয়াল রাখবে। এবার আসি আমরা আধা পরোক্ষ লাইটিং বা সেমি ইনডাইরেক্ট লাইটিং। এ ধরনের লাইটিং এ মোট আলোক রশ্মির 60 থেকে 90% আলোক রশ্মিকে রিফ্লেক্টরের সাহায্যে উপরের দিকে সিলিং এ নিক্ষেপ করা হয় এবং বাকি অংশ সরাসরি কার্যকরী তলে পৌঁছে। এই লাইটিং স্কিন মৃদু ছায়াযুক্ত এবং চোখ ধাঁধায় না। আভ্যন্তরীণ আলোকসজ্জায় এটি খুব ব্যবহৃত হয়। ইন্টারনাল আলোকসজ্জায় এটি ব্যবহৃত হবে। এইখানে আমরা একটি টেবিলে দেখিয়েছি যে কোন জায়গাতে কোন স্থানে কি ধরনের আলোর ইলুমিনেশন প্রয়োজন। এটা স্থানের নাম, আর এটি হলো লুমেন পার বর্গমিটারে হবে এবং এইখানে লুমেন পার বর্গমিটার হবে। শয়ন কক্ষের জন্য 100 লুমেন, গোসলখানার জন্য 80 লুমেন। ঠিক এরকম অফিস আদালত টাইপের কাজের জন্য দেখো 225 ml লুমেন, সেলাইয়ের কাজের জন্য 225, পড়ার রুমের জন্য 150। হোটেলের শোবার ঘরে 60, খাবার ঘরে 80, হসপিটালের ল্যাবরেটরিতে 200, অপারেশনের জন্য 350, অপারেশন টেবিলের জন্য 350। কারণ এখানে অপারেশন করতে গেলে মানুষের হার্ট, হৃৎপিণ্ড বা বিভিন্ন জায়গা দেখতে হলে আলোর তীব্রতা বেশি প্রয়োজন। সুতরাং এই টেবিলগুলি আরো তোমার বইয়ে, পাঠ্য বইয়ে আছে, সেই টেবিলগুলিও তোমরা খেয়াল করবে। আমি উদাহরণস্বরূপ একটি টেবিল দেখানোর চেষ্টা করেছি যে এইরকম বিষয়টা হতে পারে। এরপরে আসা যাক লাইটিং স্ক্রিন ডিজাইনে বিবেচ্য বিষয়সমূহ। একটা লাইটিং স্ক্রিন ডিজাইন করতে গেলে আমাকে কি কি বিষয়ে বিবেচনা করতে হবে এবং কেমন হওয়া উচিত সেটি এবার দেখা যাক। পর্যাপ্ত উদ্ভাসন পাওয়া যায় এই ব্যবস্থা থাকতে হবে। সমস্ত কর্মক্ষেত্রের উপর আলোর বিতরণ যতদূর সম্ভব সমভাবে যাতে হয়। উপযুক্ত রঙের আলো যেন থাকে। বেশি ছায়া ও অতিরিক্ত উজ্জ্বল্য যতদূর সম্ভব পরিহার করা। এখানে বেশি ছায়া থাকলে হবে না, আবার অতিরিক্ত উজ্জ্বল্য থাকলেও হবে না। অনেক সময় পড়ার টেবিলে ছেলে মেয়েদের কি হয়, কোনো সময় কম আলো থাকে, সেখানেও করা উচিত নয়। তোমরা খেয়াল করবা। আবার অনেক সময় বড় লাইট লাগানো হলো, একদম এলইডি লাইট 18-20 ওয়াটের যদি লাগানো হয় তাহলেও সেটি অনেক বেশি আলোক উদ্ভাসন হবে। সেই অধিক আলোতে করলেও চোখ ধাঁধানোর সম্ভাবনা থাকবে। অতএব সেই বিষয়টিও খেয়াল রাখবা। এরপরে লাইটিং স্ক্রিন ডিজাইনের সময় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় রাখা আবশ্যক। উদ্ভাসন মান, ইলুমিনেশন লেভেলটা কি হবে? এই ইলুমিনেশন লেভেলটা হবে কয়েকটি জিনিসের উপরে খেয়াল করতে হবে। তার মধ্যে এখানে দুইটি জিনিস আমি দেখিয়েছি। বস্তুটির আকৃতি এবং দূরত্বের উপর। দর্শক থেকে বস্তুর দূরত্ব যদি বেশি হয় এবং বস্তুর আকৃতি যদি ছোট হয় তবে বস্তুটিকে স্বচ্ছন্দে দেখতে উদ্ভাসন বেশি প্রয়োজন হবে। 2. বস্তুটির পিছনের দিকের রং এবং বস্তুর রঙের সাদৃশ্য বেশি হলে বস্তুকে দেখতে উদ্ভাসন বেশি হবে। 3 নম্বরে বলা হয়েছে অল্প সময় বা সাময়িকভাবে দেখার তুলনায় দীর্ঘক্ষণ ধরে কোনো বস্তুকে দেখার জন্য বেশি উদ্ভাসন প্রয়োজন করে। একইভাবে স্থির বস্তু অপেক্ষা কোনো চলমান বস্তুকে দেখতে বেশি উদ্ভাসন প্রয়োজন পড়ে। এরপরে উদ্ভাসনের সমতা। এর আগে কি বললাম? উদ্ভাসন মান, ইলুমিনেশন লেভেল। এরপরে উদ্ভাসন সমতা। মানব চক্ষু তার দৃষ্টিসীমার মধ্যে আলোক উজ্জ্বলতাকে আপনা আপনি খাপ খাইয়ে নেয়, কিন্তু যদি উদ্ভাসনে অসমতা থাকে তাহলে
চক্ষুকে খুব দ্রুত খাপ খাওয়ানোর চেষ্টা করতে হয়, যা বিরক্তি সৃষ্টি করে, ফলে উৎপাদনশীলতা কমে যায়। বস্তু সংযুক্ত বাতির পাশাপাশি সাধারণ মানের অতিরিক্ত লাইটিং ব্যবস্থাপনায় দৃষ্টিসীমার মধ্যে উজ্জ্বলতার রেঞ্জ সর্বোচ্চ 3:1 রেশিওতে সবচেয়ে ভালো দেখা যায় এবং যথাস্থানের সঠিক লাইটিং এর অভাবে মানসিকভাবে একাকিত্ব, নিঃসঙ্গতা ও অবসাদগ্রস্ততা এবং ক্ষোভের কারণে কাজে বাধা সৃষ্টি হতে পারে। বন্ধুরা, আমি তোমাদেরকে এই কথাটি একটু আগেই বলেছি যে যথাস্থানে সঠিক লাইটিং এর অভাবে মানসিকভাবে একাকিত্ব, নিঃসঙ্গতা ও অবসাদগ্রস্ততা এবং ক্ষোভের কারণে কাজে বাধা সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে এবং আলোর রং কি হবে সেটিও নির্বাচন করতে হবে, ছায়া থাকবে না সেটির মাথায় রাখতে হবে এবং বাতির মাউন্টিং উচ্চতা, ওই যে বাতির দূরত্ব যদি বেড়ে যায় তাহলে বস্তু দেখতে অসুবিধা হতে পারে। 4 নম্বর, বাতির ব্যবধান। উদ্ভাসনের সমতার জন্য সঠিক ব্যবধানে বাতি লাগানো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ ও আধা প্রত্যক্ষ লাইটিং এর ক্ষেত্রে বাতির ব্যবধান এবং উচ্চতা অনুপাত সঠিক হওয়া অতীব জরুরি। ফ্লুরোসেন্ট বাতির ক্ষেত্রে মানে টিউবলাইটের ক্ষেত্রে এই অনুপাত এককে রাখার চেষ্টা করা উত্তম, তবে 0.75 রাখা যেতে পারে। ঠিক একইভাবে উন্নতির ক্ষেত্রে হয়তো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 0.6 হওয়া উচিত এবং কোনো ক্রমেই যে কোনো বাতির ক্ষেত্রে উচ্চতার ব্যবধান উচ্চতার হলো 1.5 গুণের বেশি হবে না, সমান্তরাল ব্যবধান 1.5 গুণের বেশি হবে না, সেটি আমরা দেখব অঙ্কে। এবার দেয়ালের রঙের উপরেও আলো নির্ভর করবে। যদি দেয়াল কালো রঙের করা হয় তাহলে সেই যতই আলো লাইট জ্বালাও কোনো লাভ হবে না। যদি সবুজ অথবা নীল অথবা লাল যে কোনো ডিপ কালার দিলেই সেটা আলো উদ্ভাসন ভালো হবে না। সব থেকে আলো রিফ্লেক্ট করবে সাদা কালারে, তারপরে অফ হোয়াইট। অতএব আমার ঘরের দেয়ালের রং অফ হোয়াইট অথবা সাদা অথবা মানে হালকা আকাশী, এই ধরনের রং করলেই আলো ছটা ভালো হবে, উদ্ভাসন ভালো হবে। এবার আমরা কিছু ফ্যাক্টর জেনে নেই। এই ইউটিলাইজেশন ফ্যাক্টর কি? ব্যবহৃত মোট লুমেন এবং মোট বিচ্ছুরিত লুমেনের অনুপাতকে ইউটিলাইজেশন ফ্যাক্টর বলে। ইউটিলাইজেশন ফ্যাক্টরের মান নির্ভর করে কিসের উপরে? উদ্ভাসন ক্ষেত্রের এরিয়ার উপরে, ক্ষেত্রের উপরে। ক্ষেত্র মানে এরিয়া। বাতির উচ্চতার উপরে, দেয়াল, ছাদ, মেঝে ও ফিটিংস এর রঙের উপরে, লাইটিং এর প্রকারের উপর অর্থাৎ প্রত্যক্ষ না পরোক্ষ লাইটিং তার উপরে। এরপরে আসি মেইনটেনেন্স ফ্যাক্টর। মেইনটেনেন্স ফ্যাক্টর কাকে বলে? ধুলাবালি অবস্থায় বাতির উদ্ভাসনের পরিমাণ এবং প্রাথমিক অবস্থায় যখন বাতি পরিষ্কার তখন বাতির উদ্ভাসন, এই অনুপাতকে মেইনটেনেন্স ফ্যাক্টর বলে। একে এমএফ দ্বারা প্রকাশ করা হবে। এই অনুপাতের গড় মান সাধারণত 0.4 থেকে 0.6 এর মধ্যে থাকে। অপচয় ফ্যাক্টর প্রাথমিক অবস্থায় ঠিক অপচয় ফ্যাক্টর মেইনটেনেন্স ফ্যাক্টরের ঠিক উল্টা। যেটা প্রাথমিক অবস্থায় বাতি যখন পরিষ্কার থাকবে তখন বাতির উদ্ভাসন এবং ধূলিবালি অবস্থায় বাতির উদ্ভাসনের পরিমাণের অনুপাতকে অপচয় ফ্যাক্টর বলে। এই ফ্যাক্টরের মান 1 এর চাইতে বেশি আর মেইনটেনেন্স ফ্যাক্টরের মান 1 এর চাইতে কম থাকবে। এরপরে আরেকটি বিষয় স্পেস হাইট অনুপাত কি? স্পেস হাইট অনুপাত হচ্ছে দুই বাতির মধ্যবর্তী ব্যবধান এবং বাতির মাউন্টিং উচ্চতার অনুপাত কে স্পেস হাইট রেশিও বলে। এই বাতির ক্ষেত্রে আলোক উজ্জ্বলের মাত্রা জানার জন্য স্পেস হাইট অনুপাত নির্ণয় করা হয়। ফ্লুরোসেন্টের ক্ষেত্রে এই অনুপাত 1 হতে 0.75 এবং ফোকাসিং রিফ্লেক্টর সহ টাংস্টেন বাতির ক্ষেত্রে 0.6 রাখা ভালো। লুমেন মেথডে আলোকীকরণে
বাতির সংখ্যা নির্ণয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা হলো n = e * a by f * c * n, যেখানে n = প্রয়োজনীয় বাতির সংখ্যা, e = প্রয়োজনীয় গড় উদ্ভাসন, a = উদ্ভাসনের প্রয়োজনীয় ক্ষেত্রে, f = বাতির লুমেন আউটপুট, আর c = কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন অর্থাৎ ef, এবং m = মেইনটেনেন্স ফ্যাক্টর, যেটা কি mf বলছে। মোট লুমেন বের করতে হবে কিভাবে? তাহলে মোট লুমেন হলো এরিয়া গুণিত ইলুমিনেশন ভাগ uf ইনটু df। এর সাথে আমরা এই চারটি সূত্র, এই অধ্যায়ের লাইটিং স্কিম ডিজাইন করতে গেলে এই চারটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এক নম্বর সূত্র কি বলেছে? কার্যকরী তলের আংশিক লুমেন এই সমান সমান এখানে দেওয়া আছে, এই সূত্রগুলি তোমরা দেখে নেবা, এই সূত্র মুখস্থ করতে হবে। এবার আমরা অঙ্কে চলে যাব, সময় আর বেশি নাই। একটি অঙ্কের উদাহরণ আমি দেখিয়েছি। 30 মিটার দীর্ঘ, 15 মিটার প্রস্থ ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি কনফারেন্স কক্ষকে 120 লাক্স মানের সাধারণ ইলুমিনেশন করতে হবে। 120 লাক্স মানের আলোকিত করা লাগবে। এজন্য প্রতিটি 40 ওয়াটের প্রতি জোড়া টিউবলাইট সেট ব্যবহার করা হবে। এখানে কিন্তু বলা হলো যে 40 ওয়াটের এক জোড়া টিউবলাইট সেট ব্যবহার করা হবে, যেখানে টিউবলাইট সেটে দুইটি বাতি থাকবে। ফ্লুরোসেন্ট টিউবের লুমিনাস দক্ষতা হলো 50 লুমেন পার ওয়াট। ল্যাম্পের ইউটিলাইজেশন ফ্যাক্টর হলো ইউএফ এর মান 0.65 এবং অপচয় ফ্যাক্টর ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর 0.85। কক্ষটি আলোকিত করতে কতটি বাতি লাগবে, তাদের স্পেসিং মানে তাদের দূরত্ব কতটুকু হবে এবং মোট ওয়াটেজ নির্ণয় করো। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমরা এইবার এই অঙ্কটি দেখলেই করলেই তোমরা একটি সাধারণ বেসিক ধারণা পাবে। সেই জন্য আমি একটি সহজ অঙ্ক দিয়েছি, যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে দেখি আমরা আলোকিতকরণ এলাকা কত হবে। এই 15 মিটার ইন্টু 30 মিটার, 30 মিটার ইন্টু 15 মিটার সমান সমান 450। প্রয়োজনীয় মোট লুমেন সমান সমান উদ্ভাসন এলাকা, মানে ওই যে আলোকিতকরণ এলাকা গণিত গড় উদ্ভাসন। গড় উদ্ভাসন এখানে আমাকে বলে দেওয়া হয়েছে 120 কক্ষকে যে 120 মানের সাধারণ ইলুমিনেশন করতে হবে, ওটাই গড় উদ্ভাসন। তাহলে এইবার 450 ইন্টু 120 করলে 54,000 লুমেন হয়। এরপরে হচ্ছে বাতি কর্তৃক দেয় মোট লুমেন। বাতি কর্তৃক কত লুমেন দিবে? প্রয়োজনীয় মোট লুমেন ভাগ ইউএফ ডিএফ, মানে ইউটিলাইজেশন ফ্যাক্টর গুণিত ডেফিনিশন ফ্যাক্টর, যেটির মান দেওয়া আছে। তাহলে ওই যে বাতি কর্তৃক দেয় লুমেন হবে, আমি পাবো মোট প্রয়োজনীয় লুমেন। মোট প্রয়োজনীয় লুমেন পেলাম, এই যে এখানে বের করে নিয়েছি। এবার আমি এই পেজে যদি যাই, তাহলে এই মোট প্রয়োজনীয় লুমেনের মান 54,000 গুণিত 0.65 গুণিত 0.85, এটি করলে ক্যালকুলেশন করলে আসবে আমার এই 97,737 লুমেন। এখন আমার বলা হয়েছে যে 2টি করে টিউবলাইট ব্যবহার করা হবে। তাহলে 2টি করে টিউবলাইট প্রতি সেটে যদি থাকে, তাহলে 40 গুণিত 2 সমান সমান 80 ওয়াটের টিউবলাইট সেট ব্যবহার করলে প্রয়োজনীয় ওয়াটেজ কত হবে, কত ওয়াটের প্রয়োজন। বাতি কর্তৃক দেয় মোট লুমেন, এই যে এটি আমি পেলাম 97,737 ভাগ বাতির লুমিনাস দক্ষতা, মানে লুমিনাস দক্ষতা কিন্তু 50, ওই অঙ্কের প্রথমেই বলা হয়েছে। তাহলে হয় 1954 ওয়াট। প্রয়োজনীয় টিউবলাইট সংখ্যা, টিউবলাইট সেট সংখ্যা হবে মোট ওয়াটেজ ভাগ প্রতি সেটের ওয়াটেজ। তাহলে প্রতি সেটের ওয়াটেজ হলো এখানে বের করে নিয়েছি 80, আর মোট ওয়াটেজ হলো 1950, ভাগ করলে 24.375। তার মানে এখন সেট তো আর ওই ভগ্নাংশ হবে না, পূর্ণাঙ্গই সেট হবে। হলে হয় 2টা না হলে 4টা না হলে 5টা, কিন্তু 2.5টা করা হবে না। সেই জন্য এখানে পয়েন্টের পরে তোমার যে সংখ্যাই আসুক, পয়েন্টের পরে যদি 5 এর উপরে হয়
তাহলে 1 যোগ করে নিতে পারবা। আর পয়েন্টের পরে যদি এই প্রথম ঘরে যদি 5 না থাকে, 5 এর নিচে হয়, তাহলে ওই এই বামে যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা সেই সংখ্যাই হবে। তো আমার এখানে পয়েন্টের পরে 3 7 আছে, তার মানে 5 নাই, 3 মানে 3 এর জায়গায় এখানে যদি 5 নাই, সেই কারণে আমি এই পয়েন্টগুলো বাদ দিয়েছি, মানে 24 সেট, এটাই উত্তর হবে। এবার আমি স্পেস হাইট রেশিও বের করব কিভাবে? যে আমার এদিকে বলেছে যে 15 মিটার আর এইখানে এই বরাবর বলেছে 30 মিটার। তাহলে আমি প্রথমে 2.5 মিটার এবং তারপরে 5 মিটার 5 মিটার করে শেষের দিকে আবার 2.5 মিটার। ঠিক তেমনি ভাবে এইখানে 4 মিটার হলে এইখানে এই পাশ থেকে 1.5 মিটার, এই পাশ থেকে 1.5 মিটার এবং মাঝখান থেকে 4 মিটার করে যদি নেই, তাহলে আমার বাকির অবস্থান এইরকম দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী, এইবার আমি এইখানে কি ধরেছি সেটি মাউন্টিং উচ্চতা ধরা হয়েছে 3.5 মিটার, স্পেস হাইট অনুপাত ধরা হয়েছে 5/3.5 সমান এই যে 1.43, এটা দৈর্ঘ্যের দিকে, এবং স্পেস হাইট রেশিও প্রস্থের দিকে আসছে 1.14, অর্থাৎ স্পেস হাইট অনুপাত 1 থেকে 1.5 এর মধ্যে আছে। এই ভিতরের আলোচনায় আমরা বলেছিলাম যে স্পেস হাইট রেশিও 1 থেকে 1.5 এর মধ্যে থাকলেই সব থেকে ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার সময় একটু বেশি হয়ে গেল, তারপরে আমরা রিভিউ একটু দিয়ে নেই যে প্রত্যক্ষ লাইটিং, পরোক্ষ লাইট কি কি আলোচনা হলো, এই লাইটিং এর সম্পর্কে এবং উদ্ভাসন মাত্রার আলোচনা সম্পর্কে, স্ক্রিন ডিজাইন এর বিবেচ্য বিষয় কি কি ছিল সেটি আলোচনা করলাম। লাইটিং স্কিম ডিজাইন কিভাবে করতে হয়, কি কি চিন্তা করতে হয় সেটি, ইউটিলাইজেশন ফ্যাক্টর, অবচয় ফ্যাক্টর ইত্যাদি। এর সাথে তোমাদের একটি অঙ্ক করানো হলো, যে অঙ্ক বইয়ের মধ্যে তোমরা আরেকটু পাবা সেইগুলো করার চেষ্টা করবা, তারপরে কমেন্টে আমাকে জানাবা। এবং আগামী ক্লাসে তোমাদের 7ম অধ্যায় পড়ানো হবে, যেখানে পরিবাহীর সাইজ এবং বিদ্যুৎ বহন ক্ষমতা নির্ণয় বিবেচ্য বিষয়ের বর্ণনা সহ 7ম অধ্যায়ের এই বিষয়গুলি তোমরা পড়ে আনবা, যেখানে আমরা সার্কিট ও সাব সার্কিটের কারেন্ট ক্ষমতা নিরূপণ করব এবং পরিবাহীর ভোল্টেজ ও ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এই অধ্যায়টিও গুরুত্বপূর্ণ। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমরা আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকবা। আর যদি আমার এই ক্লাসের কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার। এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি এস এম আজিমুল্লাহ, সবাইকে ধন্যবাদ।